রাকসুতে মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি শুরু হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। জাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। 5 দফা দাবিতে চুয়েট ও রুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন। নৈতিক সমর্থন জানালেও ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন কুয়েট শিক্ষার্থীরা। কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, যেটা আসলে ক্যান্সেল করাটাও মনে করেন যে সম্ভব হচ্ছে না। গত 5 মাস ধরে বন্ধ ছিল, যার কারণে পুরোপুরিভাবে শাটডাউন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা এই আন্দোলনের সাথে আছি। টাঙ্গাইলে অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। যত্রতত্র রাস্তা নির্মাণকে দুষছে রেল কর্তৃপক্ষ। গেটম্যান দেওয়ার জন্য অবহিত করা হয়েছে দাবি এলজিডি। সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, আমি জান্নাতুল কলি আছি, সাথে শিরোনাম দেখছিলেন এতক্ষণ, জানাবো বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের 5ম দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। গেল 4 দিনে রাকসুর 23 পদের বিপরীতে মনোনয়নপত্র নেন 170 জন প্রার্থী। একই সাথে চলছে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণও। এদিকে আজ থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণের কথা ছিল। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভোটের তারিখ 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর নির্ধারণের ঘোষণা দেয়। আর এর প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হয়। পরে রাতে 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল 9টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে গতকাল আপিল শুনানির পর মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়া 13 জন তাদের প্রার্থিতা ফিরে পান। আর এর মধ্য দিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 269 জনে। আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। 11 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। এদিকে জাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ঠেকাতে সতর্ক থাকার কথা জানানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ তথ্য। নিপু, এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছে কিনা কেউ, আমরা সেই তথ্যটা একটু জানতে চাই। আর জানতে চাই, ছাত্র দলের তো আজ প্যানেল ঘোষণা করার কথা রয়েছে, তার কি অবস্থা দেখছেন? কলি, আসলে নির্বাচন কমিশনের অফিস তথ্য বলছে এখন পর্যন্ত সকাল থেকে 7 জমা পড়েছে, অর্থাৎ 7 জন তারা তাদের নির্বাচনী যে মনোনয়ন করেছিলেন সেটি প্রত্যাহার করতে চাচ্ছেন। এবং এই প্রত্যাহারের জন্য এখন পর্যন্ত যে হিসাব, সেখানে হচ্ছে 7 জন তারা প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যে প্যানেল ঘোষণা করার কথা, সেটি কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে অদম্য 24 সেইখানে সামনে কিন্তু ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মীরা এখানে এসেছেন। তারা বলছেন যে কিছুক্ষণ পরেই এখানে তারা তাদের যে প্যানেল ঘোষণা সেটি কিন্তু করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে অসমর্থিত সূত্র থেকে, তারা বলছেন যে এবার নারীর নেতৃত্বকে তারা প্রাধান্য দিচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি পদে কিন্তু নারীকে দেখতে পাবে, এমনকি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদে কিন্তু নারীকে দেখতে পাবে, এমনটি কিন্তু আশা করা যাচ্ছে। সেই সঙ্গে আরেকটি বিষয় তারা বলছেন যে যারা একেবারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এমন ছাড়াও কিন্তু যারা মোটামুটি পেছন লেভেলের নেতাকর্মী ছিল, তাদেরকেও কিন্তু সামনে আনার যে প্রক্রিয়া, সেটি কিন্তু হয়তো আজকের সংবাদ সম্মেলন থেকে জানা যাবে, এমনটি আমরা দেখেছি। আমরা যতই বেলা বাড়ছে ততই নেতাকর্মীদের যে এখানে উপস্থিতি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। কলি, ধন্যবাদ আপনাকে।
দেশের আরও কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকেই রুয়েটে চলছে শিক্ষার্থীদের এই কর্মসূচি। তবে কুয়েটে বেশিরভাগ বিভাগেই ক্লাস পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন কর্মসূচির প্রতি তাদের নৈতিক সমর্থন রয়েছে। তবে ফেব্রুয়ারিতে কুয়েটে সংঘর্ষের ঘটনায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছিল, আর সেই ক্ষতি পুষিয়ে নিতেই এখন ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। এদিকে চুয়েটেও রয়েছে প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। প্রকৌশল খাতে যে বৈষম্য চলছে ওইটার প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। কুয়েটে ক্লাস পরীক্ষা চলছে, কারণ গত 5 মাস কুয়েট বন্ধ ছিল, সেই জন্য আমরা ক্লাস বর্জন করছি না আপাতত। 3 দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, তার প্রতি সম্পূর্ণ একমত পোষণ করছি। কিন্তু কুয়েটে আপনারা জানেন গত 5 মাস ধরে বন্ধ ছিল, যার কারণে পুরোপুরিভাবে শাটডাউন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা এই আন্দোলনের সাথে আছি। কিছু কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, সেটা আসলে ক্যান্সেল করাটাও মনে করেন যে সম্ভব হচ্ছে না আর কি। এই জন্য কয়েকটা ডিপার্টমেন্টে আর কি পরীক্ষা চলতেছে আর কি। রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সহকর্মী তারেক মাহমুদ সেখানে আছেন, যাচ্ছি তার কাছে সরাসরি। তারেক, শিক্ষার্থীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা সহ আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা মহাসড়ক তারা অবরোধ করে আন্দোলন করছে, এবং একটু আগে তারা গোটা রাস্তা অবরোধ করলেও তারা এখন এক পাশ ছেড়ে দিয়েছে। অন্য পাশ দিয়ে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু এখন হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখন পর্যন্ত এসে তাদের যে চলমান আন্দোলন সেটি করছেন। তারা বলছেন যে ঢাকায় যে পুলিশে হামলা হয়েছে তাদের উপরে, এবং শিক্ষার্থীরা আহত হয়েছেন, এবং তাদের যে 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে তাদের এই আন্দোলন। একটু তাদের কাছে জানতে চাইবো যে আপনারা কোন কোন বিভাগ আন্দোলন করছেন এবং একটু বিস্তারিত জানাবেন। এখানে হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের যে ডিপার্টমেন্ট আছে, ট্রিপলি, সিএসসি, এসএসসি, আইসি, এর সাথে কৃষি অনুষদ আমাদের সাথে যুক্ত হয়েছে, তারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও জানতে চাইবো, যারা শিক্ষার্থী রয়েছে একটু তাদের কাছে একটু জানতে চাই, আপনাদের দাবি দেওয়া কি? আপনারা বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিভাগ আজকে আন্দোলনে অংশ নিয়েছেন? আচ্ছা, আমরা এখানে আজকে সিএসসি ডিপার্টমেন্ট, আইসি ডিপার্টমেন্ট, ট্রিপলি ডিপার্টমেন্ট, এমএসসি ডিপার্টমেন্ট এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের সংহতি প্রকাশ করেছে। আমাদের এখানে যে হচ্ছে এগ্রিকালচার ফ্যাকাল্টি আছে, তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মাত্র আমাদের সাথে জয়েন করছে। তারা তাদের ফ্যাকাল্টির সামনে মানববন্ধন করেছে এবং তারা একটা বড় মিছিল নিয়ে আমাদের সাথে জয়েন করছে। অর্থাৎ আমাদের এখানে 5টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এর পাশাপাশি এগ্রিকালচার ফ্যাকাল্টির ডিপার্টমেন্টগুলো যেমন অ্যাগ্রোনমি, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিশারিজ, ভেটেরিনারি, আর হচ্ছে এই 4টা ডিপার্টমেন্টে জয়েন করছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, এবং সেই সাথে সাথে এখন পর্যন্ত কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়ক সেটি কিন্তু অবরুদ্ধ থাকলেও একটু আগে একটা দিয়ে কিন্তু তারা ছেড়ে দিয়েছেন, যান চলাচল করছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক মূল ফটকের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে তারেক। বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে রাজধানীর পিলখানায় চলছে যৌথ ব্রিফিং। সরাসরি আমরা যাচ্ছি সেখানে। Every kind of language knowing people are there in the country, so they keep rotating, they get the chance to work here also. Thank you. The gentleman at the back. Assalamu alaikum. I'm Golam Murtuja. I'm from bdnews24.com. I just want to know what measures you are taking to stop border killing. Both of the parties. Thank you for your question. We have raised it as one of the top priority issues of our this conference. And if any Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake or without any deliberate criminal attempt, then we have stressed, emphasized to BSF that they can be dealt as per the law of the land, which is they can apprehend them
hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BGP. And in no situation, in no case, lethal weapon should be used, which would cause the death of that individual. That we have emphasized, and then the Excellency DGPSF, along with the delegation, assured us they would continue their highest effort so that loss of life doesn't take place. Thank you. ফেনীতে ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে 6 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সদরের পাঁচগাছিয়ায় সোনালী ব্রিক্সের সেপটিক ট্যাঙ্কে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। আর এই ঘটনায় আটক করা হয়েছে ইটভাটার কর্মচারী রাসেলকে। স্থানীয়রা জানিয়েছে বুধবার দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে ওই শিশু খোঁজাখুঁজির এক পর্যায়ে সোনালী ব্রিক্স ফিল্ডে মেয়েটির জামা পরে থাকতে দেখা যায়। পরে সেপটিক ট্যাঙ্কে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় মরদেহ। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। ময়নাতদন্তের পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। টাঙ্গাইলে 46টি লেভেল ক্রসিং এর মধ্যে অধিকাংশই অরক্ষিত, আর এসব ক্রসিং এ মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। রেল কর্তৃপক্ষ বলছে যত্রতত্র রাস্তা নির্মাণের কারণে বাড়ছে অনুমোদনহীন রেল ক্রসিং এর সংখ্যা। এজন্য স্থানীয়দের পাশাপাশি রাস্তা নির্মাণের সাথে সংশ্লিষ্ট দপ্তরকেও দুষছে রেলওয়ে কর্মকর্তারা। যদিও এলজিডি বলছে জনগণের প্রয়োজনেই সড়ক নির্মাণ করা হয়, আর সেখানে গেটম্যান দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে অবহিতও করা হয়েছে। টাঙ্গাইলে যমুনা নদী ঘেঁষা কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে মির্জাপুর স্টেশন পর্যন্ত ক্রসিং 46টি। এর মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং মাত্র 16টি। অরক্ষিত ক্রসিংগুলোই গেটম্যান না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। চলতি বছর এ পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ গেছে 15 জনের। গত বছর মারা যান 23 জন, তার আগের বছর 40 জনের প্রাণ গেছে। আহত আর পঙ্গুত্ব হয়ে কাটছে অনেকের জীবন। এসব অরক্ষিত ক্রসিংয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। গেটম্যান নেই, তার জন্য এই দিক থেকে টেনে আসতে পারে, এই দিক থেকে টেনে আসতে পারে। জীবনের নিরাপত্তার জন্য এদিক ওদিক সাবধানে পারা যায়। স্টুডেন্ট চলাচল করে, এদিক দিয়ে সামনে স্কুল আছে, এদিক দিয়ে হাইটে মানুষ চলাচল করে, তার জন্য এটা মনে করেন যে একটা আমাদের জন্য ঝুঁকি। যেখানে সেফটি নাই, তারপরে মানুষ জানের ভয় আর কি সতর্কভাবে যায়। খুব গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তায় যদি রেল লাইন থেকে একটা লোক দিত আমাদের জন্য খুব ভালো হতো। রেল কর্তৃপক্ষ বলছে যেখানে সেখানে রাস্তা নির্মাণের কারণে বাড়ছে অনুমোদনহীন ক্রসিং। এজন্য স্থানীয়দের পাশাপাশি সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট দপ্তরকেও দুষছেন রেলওয়ের কর্মকর্তারা। বৈধ যে গেটগুলোতে সেগুলোতে কোনো সময়ই অ্যাক্সিডেন্ট ঘটছে না, কিন্তু এলাকাবাসী লোকজন সেখানে গিয়ে অবৈধভাবে কিছু রাস্তা তৈরি করেছে এবং সেখানেই এই ঘটনাগুলো ঘটছে। যত্রতত্র গেট বানাচ্ছে ইচ্ছা মতো, রোশন বলেন বা যে বলেন ওরা গেট ওরা ওদের মতো বানায়। নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আর মাথা ঘামায় না। আর রেলেরও তো 47,000 জনবল মঞ্জুরি, কিন্তু আছে 22,000। তাদের সব অনুমোদিত গেটেই অনেক সময় জনবল দিতে রেল হিমশিম খায়। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, গ্রামীণ সড়ক নির্মাণের ক্ষেত্রে ক্রসিংয়ের জন্য গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে অবহিত করতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। যেগুলি আমাদের বিভিন্ন উপজেলা সড়ক ইউনিয়ন সড়কের মধ্যে দিয়ে অতিক্রম করছে, সেগুলি তাদের মিনিস্ট্রিতে আমাদের পাঠানো আছে, যেগুলি গেটম্যান দেওয়ার জন্য। তো অনেক জায়গায় তারা আসলে রিসোর্স না, গেটম্যান দিতে পারে না, কারণ আঞ্চলিক সড়কগুলিতে তো তারা দিচ্ছে। যে অংশটা রেল ক্রসিং করছে সেই অংশটা আমরা কাঁচা রেখে দেবো অথবা মেকাডাম করে রেখে দেবো, কার্পেটিং করবো না, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। এবং আমাদের একটা স্ট্র্যাটেজি আছে যে আমরা এখানে 2-3টা করে আপনি স্পিড ব্রেকার দিয়ে দিব। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন সচেতন নাগরিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। খানাখন্দে ভরপুর সড়ক যা চলাচলের অনুপযোগী, বর্ষা মৌসুমে তাও থাকে পানির নিচে। বলছি শেরপুর পৌরসভার কথা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এসব দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী এখানকার বাসিন্দাদের। আর বেহাল সড়ক এবং জলাবদ্ধতা থেকে মুক্ত চায় সেই পৌরবাসী। আর সংশ্লিষ্টরা বলছেন সড়ক সংস্কারে নেওয়া হয়েছে উদ্যোগ, প্রকল্প রয়েছে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নেরও। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা, তবে সামান্য বৃষ্টিতেই তলিয়ে থাকে সেই পৌর এলাকা। বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ যেন শেরপুর পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। প্রত্যেকটা অলিগলি পানির অবস্থা খুবই খারাপ। বৃষ্টি এলে, একটু বৃষ্টি এলেই পানিতে আমরা 8 উপরে পানি উঠে পড়ে। ড্রেন নাই, ড্রেনের অবস্থা খুবই খারাপ।
10 মিনিট পরিমাণ বৃষ্টি হলে এইভাবে বৃষ্টিগুলা পানি একের বন্ধু আমাদের দোকানের ভিতরে ঢুকে পড়ে। আমাদের ড্রেনগুলো একদম মনে করে এখানে কোনো কাজই করা হয় না। পৌরসভার যেরকম রাস্তা, যে প্রত্যেকটা রাস্তায় যে আঙ্গুর অটো চালানো খুব কঠিন হয়ে যায়, এই পানির মধ্যে যাইতে পারি না, আসতে পারি না। অল্প সময়ের বৃষ্টিতেও পানি জমে যায়, অথচ তা সরতে সময় লাগে কয়েক ঘন্টা। চরম বিপাকে পড়তে হয় সড়কে চলাচলকারীদের। 1 ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাটে এই হাঁটুর সমান পানি, চলাচল করতে জনগণের অনেক কষ্ট হচ্ছে। প্রথম শ্রেণীর পৌরসভায় ভাস্কুরা এত ট্যাক্স দেয়া যদি রাস্তাঘাটে চলাফেরার এই অবস্থা হয়, তাহলে আমরা এই এত প্রথম শ্রেণীর পৌরসভায় বাস করে লাভ কি? সামান্য বৃষ্টি হলেই এই মার্কেটে পানি উঠে দোকানপাট সব তুলে যায়, অফিস তুলে যায়, চলাফেরা খুব কঠিন। শুধু বৃষ্টি না, সামান্য বৃষ্টিতেও মনে করেন একটা সয়লাভ হয়ে যায়। শুধু কি জমে থাকা পানি, বেহাল সড়কও আছে সেই তালিকায়। শহরের অর্ধেকের বেশি রাস্তাই খানাখন্দে ভরপুর, নষ্ট হয়ে গেছে কার্পেটিং, ঘটছে দুর্ঘটনা। শহরের প্রাণকেন্দ্রে গিরিনারায়ণপুরে আমাদের রাস্তার বহুদিন যাবৎ এই বেহাল দশা সড়কের। হ্যাঁ, প্রতি বছরই কাজ হয় নাম দেখানো, কিন্তু কখনো আমরা এলাকাবাসী এর সুফল পাই নাই। এখানে যাইতে সময় দেখা যায় রুটগুলো অনেক কাঁচা, এই কারবাল ভাঙার রাস্তায় ড্রেনের পাশে আমাদের রিস্ক হয়ে যেতেছে। পৌরসভার সহকারী প্রকৌশলী জানালেন, জলবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে প্রকল্প, দ্রুতই হবে সমস্যার সমাধান। ক্ষতিগ্রস্ত সড়কও সংস্কারের আশ্বাস দিলেন তিনি। ম্যাক্সিমাম ড্রেনেরই যে আউটলেটগুলো কমপ্লিট করা আছে, কিন্তু আউটলেটের সাথে যে ইনলেটের সংযোগ এখানে কিছু কিছু অংশে বাকি আছে, যেগুলো আমরা আর্থিক সংকটের কারণে দিতে পারি নাই। তবে যেখানে ওয়াটার লকিং হয় 3 থেকে 4 ঘন্টার মধ্যে পানি আবার সরে যায়। কিছু কিছু রাস্তা যে খালাখন্দের সৃষ্টি হয়েছে, এর মধ্যে কয়েকটি রাস্তা আছে যেটা এখনো জামানত দেওয়া হয় নাই। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি। শেরপুর পৌরসভার 9টি ওয়ার্ডে লক্ষাধিক মানুষ বসবাস করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। সংবাদ সাথে পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।